মাহবুব আজিজ যেমনটি গোলাম মোল্লা রনি বলছিল ৩০,০০০ কোটি টাকার চাঁদাবাজি হয়, তাহলে সেই বড় একটা ফান্ডকে আসলে সমঝোতার মোড়কে আবদ্ধ করার কোনো সুযোগ আছে কিনা, যদি পার্থক্যটা বুঝতে চাই চাঁদাবাজি আর সমঝোতার মাঝে পার্থক্যটা কোথায়? ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, আমাদের দেশের যে মন্ত্রীরা যারা থাকেন দায়িত্বে, এই ধরনের গুরু দায়িত্বে থাকেন, তাদের কথাবার্তা তো অনেক সময় বেশ হাস্যরসের এবং নানান রকম আলোচনার উদ্রেক করে। যেমন আপনাদের মনে পড়বে শাহজাহান খান সাহেবের সেই কথা যে গরু ছাগল চিনলেই তো হবে, ওই ড্রাইভারদেরকে যারা ড্রাইভিং লাইসেন্স নিচ্ছে এত কিছু জানতে হবে কেন, গরু ছাগল যদি তারা চিনতে পারে। তারপর ওই যে মখা আলমগীর সাহেব বলেছিলেন যে খাম্বা, তারপর আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাও, নানান রকম কথাবার্তা তারা বলেন। এবং আমরা যখন নতুন একটি সরকার এসছে, সেই জায়গা থেকে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা নিচ্ছেন তাদের হোমওয়ার্কের কি অবস্থা, তারা কতখানি তৈরি হয়ে এসছেন, সেখান থেকে কিন্তু আসলে বুঝতে পারি। ভাই যেমনটি বললেন, হয়তো খুব বেশি বুঝে বলেননি মাননীয় মন্ত্রী, কিন্তু বুঝে বলবেন না কেন? কারণ এই ধরনের বক্তব্য নতুন একটি সরকারের কাছে কি কি প্রত্যাশা মানুষের সামনে জাগায়? যদি সমঝোতা করেই মানুষ টাকা দিয়ে চলতে হয়, তাহলে আর এত রক্তপাত কেন? তাহলে জিরো টলারেন্সের কথা দুর্নীতির বিরুদ্ধে, সেখানে এই বক্তব্য সাংঘর্ষিক কিনা? জি, আজকেও দেখুন মোহাম্মদপুরে একটি অনলাইনে এনটিভি অনলাইনে দেখলাম যে পুলিশ মাইকে জানান দিচ্ছে যে ৩ লাখ টাকা চাঁদা চেয়েছিল, তাকে ধরা হয়েছে, ধরে এবং সেটা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সবাইকে। এই ধরনের উদ্যোগ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নেওয়াও হচ্ছে, যেহেতু তখন এই ধরনের কথাবার্তা নিশ্চয়ই অপ্রস্তুত মানসিকতাকেই বোঝায় এবং সেটা দৃষ্টিভঙ্গিটা ঠিক পরিষ্কার হয় না যে আসলে কি দাঁড়াচ্ছে। আপনার ৩০,০০০ কোটি টাকাই হোক আর ১০,০০০ কোটি টাকা হয়, ৫,০০০ টাকা হয়, যখন আমার উপরে চলে আসছে, আমি একজন সাধারণ নাগরিক, তখন কিন্তু আমি ভুক্তভোগী। এবং আমার কাছে যখন চলে আসবে এই চাঁদা ব্যাপারগুলো, এরকম তো আমরা যে ব্যাপারগুলো দেখেছি, বিশেষ করে ৫ই আগস্টের পর দেশ জুড়ে কিন্তু চাঁদাবাজির একটা বিশাল রমরমা অবস্থা চলে গেছে। এবং জামাত কিন্তু সত্য হোক মিথ্যা হোক, এটা একটা প্রোপাগান্ডা জুড়ে দিল যে বিএনপি চাঁদাবাজি শুরু করেছে। এবং এটা এমনভাবে যে ছড়িয়ে গেল যে আপনি কি চাঁদাবাজির পক্ষে থাকবেন নাকি আপনি মুক্তিযুদ্ধ বিরোধীদের পক্ষে থাকবেন। ফেসবুক পোস্টে কিন্তু জামায়াত আমির আবারও বলেছেন চাঁদাবাজ বিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি। হ্যাঁ, এবং সেই জায়গাতে এই সব কিছু কিন্তু এই সরকারের কাঁধে চাপিয়ে দিলে হবে না। ৩ দিন বা 4 দিন বয়সে সরকার চাঁদাবাজি করছে, এটা আসলে কোনোভাবেই যুক্তিসঙ্গত হবে না। এইটার যে সংস্কৃতি আমরা জানি, যে এই সংস্কৃতি তো চলমান, দীর্ঘদিন ধরে চলে আসছে। হয়তো মুখগুলো পরিবর্তিত হয়, কখনো এই দল থাকে, কখনো সেই দল থাকে, হয়তো ওই ব্যাপারেই মন্ত্রী বলেছেন, কিন্তু আরো গভীরভাবে এই জিনিসগুলো সামনে আসতে হবে। এবং যেই চাঁদাবাজি যেই সেক্টরেই হোক না কেন, সেটাকে একদম তৃণমূল থেকে বন্ধ করবার চেষ্টা করতে হবে। চাঁদাবাজিকে কোনোভাবে উৎসাহিত দেবার কোনো রকম যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। জবাবদিহিমূলক যে শাসনের কথা আমরা বলি সবসময় গণতান্ত্রিক ব্যবস্থায়, সেখানে কেন আইন বহির্ভূত বিভিন্ন লেনাদেনা চলবে? লেনদেন তো হতেই পারবে না আপনার আইন বহির্ভূত। এবং এগুলো তো মিনিমাম সুশাসনের যে ন্যূনতম সুশাসন, তার প্রাথমিক চাহিদা। এবং সেই জায়গায় যখন আমাদের মন্ত্রীরা এই ধরনের কথা বলে ফেলেন, তখন কিন্তু সমস্যা ঘটে যায়। এবং প্রথমেই আপনি দেখুন, এই মন্ত্রী এরকম বললেন, আবার সংস্কৃতি মন্ত্রী বললেন যে আমরা লতা মঙ্গেশকর তৈরি করব, আমরা কি কাক্কার বানাবো শিল্পী। একটা সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব কি রাতের বেলা মানে একটা শোতে কোটি কোটি টাকা যেন শিল্পীরা আয় করতে পারেন? মানে সাংস্কৃতিক প্রেক্ষাপট কোন জায়গায় তিনি নিয়ে গেলেন মন্ত্রী। তো এই বিষয়গুলো যেহেতু সাংস্কৃতিক বিষয়ে, ভাষার মাস চলছে, 21শে ফেব্রুয়ারির আগে মন্ত্রী যদি এইভাবে বলেন যে আমরা শিল্পী তৈরি করব যাতে তারা শো করে অনেক কোটি কোটি টাকা পান, আসলে এই বিষয়গুলো আসলে বাণিজ্যিকীকরণের কি সম্পর্ক, সেটিও নিশ্চয়ই প্রশ্ন। এবং সেই ক্ষেত্রে আপনার মানে তুলনাটা কোন জায়গায় যায়, যেখানে আমাদের ভাষা সংস্কৃতি হুমকির মুখে, আমাদের নানান রকম শব্দ সেখানে ঢুকে যাচ্ছে, যেগুলো নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, ভাষা বিতর্ক তৈরি হচ্ছে। আমরা কিন্তু গণঅভ্যুত্থানের আগে পরে বিভিন্ন সময় দেখেছি যে আজাদি, ইনকিলাব, বয়ান, বন্দোবস্তের মতো বেশ কিছু শব্দ কিন্তু বেশ প্রচলিত, জোর করে ঢোকানো হচ্ছে। আপনি ধরেন ভাষাকে কিন্তু জোর করা যায় না। এবং আপনি যখন মানে ন্যায় বিচার চাইবেন, আমি যদি ন্যায় বিচার চাই, এই শব্দের ভিতরে আমি যেভাবে বলবো, আবার আমি যদি বলি যে আমি একজন মজলুম, আমার জবান বন্ধ হয়ে যাচ্ছে, এই জবান বা মজলুম শব্দগুলো আমরা কোন সময়ে ব্যবহার করতে চাচ্ছি? এই
ভাষা কিন্তু কোনোটাই খারাপ না, কিন্তু মূল উদ্দেশ্যটা কি সেটা কিন্তু গভীরভাবে ভেবে দেখবার ব্যাপার। আপনি হঠাৎ করে আপনি ইনকিলাব জিন্দাবাদ শুরু করলেন, আমাদের কি স্লোগানের খুব ঘাটতি পড়ল? কেন আমাদেরকে এত জোরে জোরে ইনকিলাব ইনকিলাব করতে হচ্ছে? এবং সেটা অমর 21-এর দিন আমাদের যেই খুব মানে অসামান্য একটি সঙ্গীত আছে আমার ভাইয়ের রক্তে রাঙা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি চিৎকারগুলো করলাম 21-এর রাতে, এবং এই ভাষা বিতর্ক কখন আমরা করছি? সেই গানটিকে আমরা আসলে খুব শুনেছি এবার। কাজে আমরা কোন জায়গায় পৌঁছচ্ছি? সাংস্কৃতিক যেই একটা লড়াইয়ের মাঝখানে আমাদের ফেলে দিল এই উন্মাদনা, বিভিন্ন ধরনের বিতর্ক, সেই জায়গায় সংস্কৃতি মন্ত্রী কথা বলবেন অথবা চিন্তা ভাবনা করবেন যেখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক বিভাজন চলে এসেছে এবং রাজনৈতিক নানান চিন্তা ভাবনা সংস্কৃতিকে খণ্ড বিখণ্ড করে ফেলছে। কেউ বলছে ভারতীয় আধিপত্যবাদ, কেউ পাকিস্তান প্রীতির দিকে চলে যাচ্ছে, নানানভাবে আমাদের রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব চলে এসছে। এই বিষয়গুলোর কারণও আছে, যুক্তিসঙ্গত কারণ আছে, কিন্তু সেই বিভাজন থেকে আমাদেরকে তো উঠতে হবে, আমাদেরকে তো একটা সহিষ্ণু এবং গণতান্ত্রিক সমাজে ফিরতে হবে। তো সেই জায়গায় যদি সংস্কৃতি মন্ত্রী এই ধরনের কথা বলেন এবং সড়ক মন্ত্রী যদি বলেন যে সমঝোতা এটা চাঁদা নয়, তো সমঝোতা মানে কি? আপনি যেগুলো এখন অনেকেই বলছেন তার মানে আপনি যে টাকা দিচ্ছেন আপনি ইচ্ছা করে তো দিচ্ছেন। এর আগের সরকারেও আমরা শুনেছিলাম অর্থমন্ত্রী স্বয়ং বলছেন যে স্পিড মানি তো আমি খারাপ দেখি না, অর্থাৎ আপনি ঘুষ দিতে বলছেন, অর্থাৎ আপনি স্পিড মানি বলে ঘুষকে আপনি জায়েজ করবেন, আপনারা সমঝোতা বলে চাঁদাকে জায়েজ করবেন, তাহলে আর সুশাসনের কথা আমরা কোন ভাবে বলবো? আপনি যখন আপনি যদি মানুষ কাজের মধ্যে না থাকে, শুধু আপনাকে এক ধরনের রিজার্ভ, কাগজে রিজার্ভ দিয়ে সেই দেশের অর্থনৈতিক অবস্থা কি দাঁড়ায় সেটা কিন্তু আপনার সিপিডি তার সর্বশেষ যেই প্রেস কনফারেন্স সেখানে জানিয়েছে যে আমাদের যে দেশের আর্থিক অবস্থা আওয়ামী লীগ যা রেখে গিয়েছিল তার চেয়ে খারাপ রেখে গেছে। টাকার আধিক্যের কথা আমরা বলবো, আমরা লুটতরাজের কথা বলবো ব্যাংকে। আমরা দেখতে পাচ্ছি বারবার অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে যে $33 বিলিয়ন তাদের রিজার্ভে আছে, যেটা আওয়ামী লীগ সরকার $19 বিলিয়ন রেখে গিয়েছিল। কিন্তু রিজার্ভটা একটু হলো কি করে? আপনি বিনিয়োগ হয় না, জিডিপির জন্য আপনি কিছু করছেন না, রেমিটেন্সের টাকা এনে সব রিজার্ভে ঢুকছে। আপনি যদি মানুষ কাজের মধ্যে না থাকে, শুধু আপনাকে এক ধরনের রিজার্ভ, কাগজে রিজার্ভ দিয়ে সেই দেশের অর্থনৈতিক অবস্থা কি দাঁড়ায় সেটা কিন্তু আপনার সিপিডি তার সর্বশেষ যেই প্রেস কনফারেন্স সেখানে জানিয়েছে যে আমাদের যে দেশের আর্থিক অবস্থা আওয়ামী লীগ যা রেখে গিয়েছিল তার চেয়ে খারাপ রেখে গেছে। তাহলে তো যেন ক্ষমতার পালা বদলায়, মুখ বদলায়, কিন্তু সুশাসন থেকে কত দূরে আমরা? দেখুন, মাত্র সরকারটি, নতুন সরকার দায়িত্বে এসেছে 17 তারিখ থেকে আজকে 5 দিন। তো এখনই তো আসলে আমরা কোনো সেই অর্থে সরকারকে আক্রমণ করে কোনো বিতর্ক তৈরি করতে চাই না। আমরা অবশ্যই আমাদের যে পূর্ব অভিজ্ঞতাগুলো সেই অভিজ্ঞতার জায়গা থেকে কিছু বিশ্লেষণ উপস্থাপন করতে পারি এবং বলতে পারি যে আমাদের আকাঙ্ক্ষার জায়গাটি কি। আমরা আওয়ামী লীগের 17 বছরের বা 15 বছরের যে শাসন দেখলাম, সেখানে তো সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল আইনের শাসন, গণতন্ত্রহীনতা, বাক স্বাধীনতার জায়গাগুলো অনুপস্থিত ছিল। সেই জন্যই তো এত আন্দোলন, এত রক্তক্ষয়। তারপরে 18 মাসে আমরা কি দেখলাম? অন্তর্বর্তীকালীন সরকার আসলে করলোটা কি? আপনি গণমাধ্যমের উপরে হামলা, গণমাধ্যমের সুশাসনের কথা যে বলা হলো যে আপনারা মন খুলে কথা বলবেন, তার বিনিময়ে দেখা গেল আনিস আলমগীর সহ 255 জন সাংবাদিকের নামে মামলা, হত্যা মামলার আসামি তারা। যদি সাংবাদিকরা তেলবাজি করে থাকে, বিভিন্ন ধরনের খারাপ কাজ করে থাকে, সেটার জন্য আলাদা আলাদা মামলা দেওয়া যেত। কোনো সাংবাদিক তো হত্যার সঙ্গে জড়িত না। এখন পর্যন্ত আনিস আলমগীর উনি জেলে আছেন, আরো অনেক সাংবাদিক জেলে আছেন। তাহলে আপনি দেখুন যে এই সুশাসন এবং এই যে বাকস্বাধীনতার পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে। তো সেই জায়গায় মাত্র 5 দিন বয়সী সরকারের সামনে তো অনেক চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জ গত 18 মাসে আমরা দেখেছি মব সন্ত্রাস, আমরা দেখেছি আইনের শাসনের অনুপস্থিতি, আইন নিজের হাতে তুলে নেওয়া, ক্ষমতার আস্ফালন। রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে এরকম তো ভাবার কোনো কারণ নেই, কারণ এই দেশের ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ করে অর্থ। এটাও তো আমরা জানি, অর্থ এবং পেশি শক্তি, গোষ্ঠী শক্তি, স্বজনপ্রীতি, এই সব কিছু একদম লুণ্ঠনবাজি ক্ষমতার রাজনীতিকে ঘিরে থাকে। যেটা আমরা বর্তমান প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন যে দল মত নির্বিশেষে যারা তাকে ভোট দিয়েছেন, যারা তাকে ভোট দেননি অথবা ভোট দিতে যাননি,
সবার সমান অধিকার আছে সরকারের উপরে। কথাটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। এবং তিনি এও বলেছেন যে কোনো ধর্মমতের বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের সমান মর্যাদা আছে রাষ্ট্রের। এই কথাগুলো কিন্তু আমাদের কাছে নতুন। আমরা রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে এই ধরনের বার্তা সমসাময়িককালে পাইনি।